অন্ধকার নির্জন রাত, প্রবল ধারায় বৃষ্টি হয়ে চলেছে। গ্রামের লোকেরা এই পরিবেশ দেখে যে যার ঘরে দরজা দিয়েছে। তবে কমলা তার ছোট মেয়েটাকে নিয়ে এক কোণে বসে আছে। ঘরের চাল দিয়ে অনবরত জল পড়ছে। এমন সময় ভেজানো দরজা ঠেলে ঘরে প্রবেশ করলো দুই ছায়ামূর্তি। কে ওখানে? কে? সামনে আসো। সে চিৎকার করলেও কোনো উত্তর এলো না। আজ আর তোর কোনো নিস্তার নেই। আমাকে ছেড়ে দাও। কারা তোমরা? আমরা তোমাদের কি ক্ষতি করেছি? দয়া করো, ছেড়ে দাও আমাদের। কি বলে রে ছেড়ে দেবো? হ্যাঁ, না 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 না, কখনোই না। আমি কিন্তু চিৎকার করব। কেউ আসবে না এখানে এখন, শুধুই আমরা। বিদ্যুতের ঝলকানিকে কিছুক্ষণ পর চোখের সামনে দেখতে পেল সেই দুই ছায়ামূর্তিকে। আর তারপর কিছু বুঝে ওঠার আগেই ঝাঁপিয়ে পড়ল তাদের উপর। কমলা প্রাণপণ চেষ্টা করলো নিজেকে বাঁচাতে, তবে তাতে লাভ কিছু হলো না। তার চোখের সামনে তার ছোট্ট মেয়েটাকে পড়ল ওই দুই ছায়ামূর্তি। তারপর নিজের সমস্ত কামনা বাসনা মেটালো ওদের দুটো শরীর দিয়ে। হিংস্র পশুর মতো ছিঁড়ে খেলো ওদের। আর তারপর নিস্পন্দ দেহ দুটো ফেলে চলে গেল আবার। কেউ জানতেও পারল না দুটো প্রাণ শেষ হয়ে গেল। নমস্কার, আমি রাকিব। গল্পাসুর গল্পের গ্যালাক্সিতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আপনাদের শোনাব লেখক পল্লব ঘোষের কলমে একটি বাচ্চা মেয়ে এবং তার মায়ের করুণ কাহিনী, তাদের প্রতিশোধের কাহিনী, একটি গা ছমছমে জীবন কাহিনী। ঘাটবাবু সিরিজের তৃতীয় গল্প, ভাগাড়ের লাশ খাকি। গল্পটি পুরোটা মন দিয়ে শুনবেন। গল্পটির মধ্যে তারানাথ তান্ত্রিকের গল্পের একটি স্বাদ পাবেন। গল্প শুরুর আগে আপনাদের একটি বিশেষ জিনিস জানাতে চাই। আপনারা অনেকেই আছেন যারা বই পড়তে ভালোবাসেন, তাই আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল ডিসকাউন্টে বইয়ের অফার। ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পারেন বিখ্যাত বিখ্যাত লেখক লেখিকার সেরা কিছু ভৌতিক গল্পের বইয়ের লিঙ্ক। সেই লিঙ্কে গিয়ে আপনারা সরাসরি অ্যামাজন থেকে বিশেষ ডিসকাউন্টে বইগুলো কিনতে পারেন। আর বইটি কেনার পরে বইয়ের একটি ছবি দিয়ে ফেসবুকে আমাদেরকে ট্যাগ করে পোস্ট করতে পারেন। পরবর্তী গল্পে আপনাদের ছবি এই ইন্ট্রো সেকশানে দেখানো হবে। আর এই গল্পটি শোনার আগেই একটি করে লাইক দিয়ে যাবেন। লাইকটি দিতে আপনাদের 1 মিলি সেকেন্ডও সময় লাগবে না, কিন্তু আপনাদের একটি লাইক আরও শত শত দর্শকদের সামনে আমাদের এই গল্পটি নিয়ে যেতে সাহায্য করবে। তাই অবশ্যই লাইক করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের জন্য এমনই সব ভয়ঙ্কর রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব প্রতি সপ্তাহে। তাহলে শুরু করছি আজকের নিবেদন, লেখক পল্লব ঘোষের কলমে ঘাটবাবু সিরিজের দুর্ধর্ষ একটি গল্প, ভাগাড়ের লাশ খাকি। অফিস ঘরের দাওয়ায় বসে বিড়িতে শুকটান দিচ্ছিলেন ঘাটবাবু বিশ্ববাচ্চি। একেই বিকট গরম, তার উপর আবার সন্ধ্যায় যদি একটু ঝড়ের দেখা মিলত, ধরিত্রী অন্তত একটু ঠান্ডা হতো। যা গরম তার থেকে মনে হয় ওই দূরে মরা পোড়ানোর চিতাটাও বেশি ঠান্ডা হবে। আকাশের দিকে তাকিয়ে এমনটাই ভাবতে থাকেন ঘাটবাবু। ওদিকে খালের জলে শব্দ করে কি একটা জিনিস যেন আড়াই উঠল মনে হলো। সন্ধ্যা তখনও পুরোপুরি হয়নি বটে। একটু ভালো করে তাকিয়ে ঘাটবাবু বুঝল ওটা নেড়ি কুকুর। বেচারা গরমের চোটে খালের জলে গা ডুবিয়ে বসেছিল। সত্যি ওরাও কষ্ট পাচ্ছে বই কি। এমন সময় দূর থেকে কারো আসার শব্দ এবং কোলাহল শুনে ঘুরে তাকালেন ঘাটবাবু। হারু আর শিবে জনাতিনেক ডোম নিয়ে এদিকে এগিয়ে আসছে। তারা কাছাকাছি আসতেই ঘাটবাবু বললেন, কি রে, এই ভর সন্ধ্যায় একেবারে দল বেঁধেছে, কি ব্যাপার? আর বলবেন নি কর্তা, সরকারি পাড়ার বুড়ো বরুণ বোধক মরেছে। এই ঘাটে এলো বলে এক্ষুনি বাড়ি চা করে এসে খবর দিয়ে বলি গেল শ্মশানে যাইবার লগে। তাই তো দলবল নিয়ে আসা।
এই মফস্বলের একটা পাড়া হলো সরকারি পাড়া। ওই পাড়ার প্রতিটা বাড়ির নাকি অন্ততপক্ষে একজন সরকারি দপ্তরে চাকরি করে, তাই নাম সরকারি পাড়া। পাড়ার অশীতিকর বৃদ্ধ শ্রীযুক্ত বরুণ বোধক গতকাল রাতে হৃদযন্ত্র বিকল হয়ে মারা গেছেন। হারু বলার ৩-৪ মিনিটের মধ্যেই হরিবোল ধ্বনি শোনা গেল। পূব দিকের গেট দিয়ে একদল লোক ফুল মালা দেওয়া একটা খাটিয়ায় মোড়া নিয়ে শ্মশানে ঢুকলো। ফটাফট অফিস ঘরের বাইরের আলো জ্বালিয়ে দিল ঘাটবাবু। খাটিয়া এনে রাখা হলো অফিস ঘরের সামনে গিয়ে কাপড় সরিয়ে দিয়ে মরাটা একবার দেখে নিয়ে ঘাটবাবু এগিয়ে গেলেন সাদা থান জড়ানো বরুণের ছেলে মহিমের দিকে। কথাবার্তা শৈশাবুত সব সেরে প্রাপ্য টাকা আদায় করে তা অফিস ঘরের লকারে রেখে এলেন। তারপর বাইরে বেরিয়ে এসে হারুর দলকে নির্দেশ দিলেন বাকি কাজ সারা। বরুণ বোধকের মরদেহটা সোজা করে বসিয়ে গোটা গায়ে বেশ করে ঘি মাখিয়ে নিয়ে যাওয়া হলো অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য। মরার বাড়ি থেকে যারা এসেছিল তারা পানীয়র বোতল নিয়ে আলাদা এক জায়গায় বসল। দুজন লোককে নিয়ে ঘাটবাবু আবার এসে বসলেন অফিস ঘরের উঠোনে। এদিকে পশ্চিম আকাশে হঠাৎ দেখা গেল বিদ্যুতের চমক। ঘাটবাবু প্রমাদ গুনলেন নিঘাত ঝড় বৃষ্টি হবে। তাহলেই আর এক এলো, চেঁচিয়ে বললেন, ও আরো ঝটাপট কার সার, ঝড় উঠবে এক্ষুনি, আগুন নিভে গেলে সমস্যা আছে। মিউনিসিপ্যালিটির বাবুদের হয়েছে এই এক দোষ, চুল্লির মাথায় একটা ছাউনি করতে যে এদের কি চায় ভগবান জানে। খালি বসে বসে টাকা নেওয়ার ধান্দা সব, কাজের বেলায় কেউ নেই। মরা চিতায় তোলা হলো, আগুন দেওয়াও হলো। এদিকে একটা ঠান্ডা হাওয়া বইতে শুরু করে দিয়েছে। চিতার আগুন ধীরে ধীরে যেন হাওয়ায় কেঁপে নৃত্য শুরু করছে। পোক্ত ডোমের মতো দলের বাকি লোকদের হাতে বাঁশ নিয়ে এদিক ওদিক চালনা করতে লাগলো হারু। আগুন নিভতে দিলে হবে না, তাড়াতাড়ি কাজ সারতে হবে। মুখাগ্নির কাজ সেরে ঘাটবাবুর কাছে এসে বসলো মহিম। 2 প্যাকেট চানাচুর মুড়ি এদিক ওদিক ইতিমধ্যেই এসে গিয়েছে। দলের লোকেদের কাজ বুঝিয়ে দিয়ে হারু এগিয়ে এলো। ঘাটবাবু মুখে মুড়ি পুড়ে দিয়ে বললেন, আরো হাত ধুয়ে যা তো অ্যাকচুয়ালি তামাক সেজে আনতি কি, ওকে কলকে সব ঘরেই আছে দেখ। হারু চটপট তামাক সেজে দিল। ঠান্ডা হাওয়াটা দিতে আর যাই হোক ভ্যাবসা গরম ভাবটা একটু কমেছে, বেশ আরাম লাগছে। হারু মহিমের উদ্দেশ্যে বলল, ও মহিমদা, বলি কাকা যে সজ্ঞ যাত্রা করতিছে, তা একটু নাম কীর্তনকরণের ব্যবস্থা করলি পারতে নাকি? বলেছিলাম ভাই, নবীন বৈষ্ণবের দলকে বলেছিলাম, ওদের নাকি আবার সময় নেই, দলের অন্য জায়গায় ভাড়া আছে, তাই আর কি বা করার। হাতে টাকা থাকলি সব সময় বেরিয়ে আসবে, খরচা করতে একটু যে এদের কি হয় কে জানে। সরকারি চাকরি তো ভালোই করে। হারুর মুখের কথা শেষ হতে না হতেই হঠাৎ একটা গোঙানি বেরিয়ে এলো মহিমের মুখ দিয়ে। ওটা কি? আশেপাশের সকলে মহিমের দৃষ্টি অনুসরণ করে তাকালো। মহিম চোখ রেখেছে শ্মশানের উত্তরের কোণের ভাগাড় আর ভ্যাট মতো জায়গাটার দিকে। জায়গাটা গাছ দিয়ে ঘেরা বটে, তবে ঝোড়ো হাওয়ায় গাছগুলো দুলতে দুলতে মাঝে মাঝে ফাঁক হচ্ছে, আর সেই ফাঁক দিয়েই দেখা যাচ্ছে নোংরা পচা স্তূপটা। অন্ধকারে কেউ যেন সেই স্তূপের ওপর স্থিরভাবে দাঁড়িয়ে। কি সেটা দেখে বোঝা যাচ্ছে না বটে, তবে তার দাঁড়ানোর রকমটাও যেন বিকৃত, না তো পশু না তো মানুষ। তবে ওটা কি? সকলেই স্তম্ভিত হয়ে সেদিকে তাকিয়ে। হারুও কাঁপা কাঁপা গলায় বলল, কথা ও কি? ঘাটবাবু চোখ ছোট ছোট করে কলকেটা মুখ থেকে নামিয়ে কিছুক্ষণ সেদিকে তাকিয়েছিলেন। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কলকেটা মুখে ধরে বললেন, ওটা কুকুর, ভূত প্রেত কিছু না। ভয়ে রোমাঞ্চ এবং উত্তেজনার শীর্ষে ওঠা পারদটা যেন ফুস করে এক ধাক্কায় তলানিতে নেমে এলো ঘাটবাবুর এই কথায়। সকলের মুখের দিকে তাকিয়ে সেই ভাবটার মজা নিয়ে তিনি বললেন, আরে একটু আগে ওই খালের জলে গা ডুবিয়ে বসেছিল, এখন স্নান সেরে খিদে পেয়েছে তাই ওখানে গেছে। ওভাবে বেঁকে ওটা নিজের মতো দাঁড়িয়ে আছে, তাই মনে হচ্ছে ওটা কি না কি। তাই বলুন, দিনের আলোয় উপলে একটা সাহস থাকে, রাতের অন্ধকারে তো
ও জিনিস দেখেই পেলে চমকে গেছিল, আর একটু হলে ওই ভাগাড়ে সামান্য কুকুর দেখেই এই অবস্থা? তাহলে সত্যিকারের ভূত দেখলে তো হ্যাঁ আর বললাম না। কথা, হ্যাঁ আপনি দেখেছেন ভাগারে? হ্যাঁ, তা দেখেছি একেবার বটে, চোখের সামনে একা। ভূত? পিশাচ। ভারী গলায় বললেন ঘাটবাবু। সাথে সাথেই একটা নিস্তব্ধতা ঝুপ করে নেমে এলো সবার মধ্যে। ঘাটবাবু কিরকম যেন আনমনা হয়ে বললেন, জীবনে অনেক কিছু আশ্চর্য দেখেছি, তবে ও জিনিস যে কি ছিল তা আজও বুঝতে পারলাম না। ওই বিভীষিকা কোনোদিনও ভোলার নয় রে। প্রতিশোধ জিঘাংসা যে এত তীব্র হতে পারে তা ওই দিন চাক্ষুষ না করলে কোনোদিনও বুঝতে পারতাম না। কি হয়েছিল কর্তা, বলেন না। শুনবি? বেশ শোন তবে। এদিকে ঝোড়ো হাওয়াটা তখনও বয়ে চলেছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলক দেখা যাচ্ছে বটে, তবে বৃষ্টির একটা ফোঁটাও এখনো অবধি মাটিতে আসেন। দাউ দাউ করে জ্বলছে চিতার আগুন। ঘাটবাবু বলতে শুরু করলেন, যখনকার কথা বলছি তখন আমার বয়স কত হবে, এই ধর 20 কি 22। তখনও ওই ঘাটবাবুর চাকরিতে আমি আসিনি। রোগড়ে কোনো রকমে স্কুল ফাইনাল পাশ করবার পর এদিক ওদিক টোটো করে ঘুরে বেড়াই। যেখানে গাছে ফল ধরেছে কিংবা পুকুরে ভালো মাছ উঠেছে সেখানেই লোকে আমাকে খুঁজে পেয়েছে। তবে তবে ছোট থেকেই ভারী ডান পিটে আর গুয়ে ছিলাম, বুঝলি তো। এইরকমই একটা ছুটির দিনের কথা। মাসির বাড়িও গ্রামে, আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। তখনকার দিনে আমাদের গ্রামে ঘরে যাওয়ার মাধ্যম বলতে ছিল ওই কেবল গরুর গাড়ি। বেশ মনে আছে, একা একাই বাড়ি থেকে বেরিয়েছিলাম দুপুরবেলা। নিজের যাবতীয় জিনিসপত্র পোঁটলায় বেঁধে নিয়ে গাড়ির ভেতরে বসে চললাম। গন্তব্যে যখন পৌঁছালাম প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। একটা রাস্তার মোড়ের মাথায় গাড়ি থামাতে বলে নেমে পড়লাম। গাড়ি আরও ভিতরে যেতে বেশি ভাড়া নিত, তাই আর গেলাম না। তাছাড়া গ্রামের ডান পিঠে ছেলে, এইটুকু রাস্তা অনায়াসে হেঁটে যাওয়ার ক্ষমতা তো রয়েছে। ভাড়া মিটিয়ে পথ ধরলাম। বড় রাস্তা থেকে একটা সরু মাটির রাস্তা নেমে সেটা মাঠের উপর দিয়ে চলে গিয়েছে গ্রামের দিকে। আমি রাস্তা দিয়ে হেঁটে চললাম। সন্ধ্যার নির্জন পথ, দুধারে কেবল ফাঁকা মাঠ, আর মাঝে মাঝে দূর থেকে একটা বেশ ফুরফুরে হাওয়া আসছে। কাজে দূরে জমির আলের মাঝে অন্ধকারে তাল গাছগুলো যেন এই চাষির জমির প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে। অন্ধকারে দূরে দূরে বেশ কয়েকটা আলো টিম টিম ঝলক দেখে বুঝলাম গ্রামের বাড়িগুলোতে সন্ধ্যা দেওয়ার ব্যাপার চলছে হয়তো। বেশ কিছুক্ষণ চলার পর গ্রামের ভেতরে ঢোকার একদম মুখটায় হঠাৎ একটা অদ্ভুত দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে গেলাম। গ্রামের মুখে ঢোকার আগে মাটির রাস্তাটা একটু বড় হয়ে গিয়েছে। চাষের জমি যেখানে শেষ হয়েছে সেখান থেকে কিছুটা উপরে উঁচু মতো জায়গায় একটা ছোট মাটির বাড়ি। অন্ধকারে সেটাকে কিছুটা ভাঙা বলেই মনে হচ্ছে। বাড়ির সামনের উঠোনে মনে হচ্ছে কেউ যেন সেখানে উবু হয়ে বসে আছে। হ্যাঁ ঠিক, কেউ বসে আছে অবশ্যই। আর তার পাশেই টিমটিম করে জ্বলছে একটা ছোট লম্ফ। লম্ফখানাও বেশ বড়। তার আলোটাও যেন মৃত্যু পথযাত্রী রোগীর মতো কোনো মতে সলতের উপর কাঁপতে কাঁপতে দুলছে। তবে আশ্চর্য, সেটা দেখে একবারের জন্য মনে হলো না যে তার আলো লম্ফের বাইরে আসছে বলে। এমনকি সেই আলোর এতটুকুও সে অন্ধকারে বসে থাকা মানুষটার
গায়েও পড়ছে না। এই গোটা ব্যাপারটায় আমি অবাক হলাম এই কারণেই যে যতই অন্ধকার হোক একটু দূর থেকে ওই ছোট বাড়িটা আমার চোখে পড়ল না। রাস্তার একদম পাশেই এই ছোট মাটির বাড়ি, অথচ আমি একবারের জন্য বুঝতে পারলাম না। এমনকি ওই লম্ফের আলোটাও আমার একটুও চোখে পড়েনি। ব্যাপারটা তখন আমার নজরে এলো যখন আমি বাড়িটার সামনে এসে পড়েছি। হঠাৎ করেই অন্ধকারে মনে হয়েছিল কেউ যেন আমার বাঁদিকে একদম পাশেই দাঁড়িয়ে রয়েছে। ঘুরে তাকিয়ে এই দৃশ্য দেখে একটু হকচকিয়ে গেলাম। এটা আমি কখনোই আশা করিনি তো। তাই এবার লক্ষ্য করলাম একটা অজানা অনুভূতি আর রোমাঞ্চে আমার গায়ের লোম খাড়া হয়ে উঠেছে। এই নির্জন গ্রামের প্রান্তরে আমি সম্পূর্ণ একা এই রহস্যময় বাড়িটার সামনে অন্ধকারে দাঁড়িয়ে রয়েছি। না, একা তো নয়, ওই তো বাড়ির উঠোনে একজন মানুষ তো বসেই আছে। তবে ওটা কে? অন্ধকারে তো মুখ চোখ কিছুই বোঝা যাচ্ছে না। তবে শরীরের গড়ন দেখে মহিলা বলেই মনে হয়। যেন আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে বসে আছে পাথরের মূর্তির মতো। একটুও নড়নচড়ন নেই শরীরে। অদ্ভুত এই গোটা ব্যাপারটা আমিও এই অদ্ভুত অবস্থাতেই ফেলে চলে আসতাম যদি না পেছন থেকে আমাকে এক মহিলা ডাক দিত। এই, কে আছিস রে? এই ভর সন্ধ্যাবেলা কে এখানে কি? আমি ছোট থেকেই বরাবরের ডান পিঠে স্বভাবের ছেলে, আগেই বললাম। কোনো বিষয়ে ভয় ডর খুব একটা আমার ছিল না, কিন্তু সেদিন এই অন্ধকারে দাঁড়িয়ে অমন পিছন থেকে একটা ডাক শুনে কীরকম যেন বুকটা ছ্যাঁপ করে উঠল। ওই মহিলার গলার স্বর কীরকম যেন চাপা, চেরা চেরা, এক কথায় বড়ই অদ্ভুত। যেন কোনো 80 বছরের বুড়ি ঠিক মাটির হাঁড়ির ভেতর মুখ ঢুকিয়ে তারপর কথা বলছে। আমি ধাক্কাটা একটু সামলে নিয়ে ঘুরে তাকিয়ে বললাম, আগে আমি সেই মাধবপুর থেকে আসছি। এখানে আমার মাসির বাড়ি তো, তাই আসতে একটু দেরি হয়েছে আর কি। কি? কে তোর মাসি? টিমটিমে জ্বলন্ত লম্ফটার পাশে বসে থাকা সেই মহিলা মূর্তির থেকে আবার আওয়াজ ভেসে এলো। আমি মাসির নাম আর মেসমশাইয়ের নাম বলতে সে আবার বলল, অরণ্যের মা? আচ্ছা ঠিক আছে, বেশ, যা। একা যেতে ভয় করবে না তো? না 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 না, ভয় করবে না, চলে যাব। সেই মিনসের আবার ভয় কিসের? যা যা যা, সাবধানে যা। এই বলে সেই আঁধারে ঢাকা মূর্তিটি হাতে লম্ফখানা তুলে নিয়ে উঠে দাঁড়ালো বলে মনে হলো। আমার বিস্ময়ের ঘোর যেন তাও কাটছে না। শিখার আলো এতটুকুও পড়ছে না ওই মহিলার গায়ে। আর এর গলার স্বর এরকম ভয়ঙ্কর কেন তাও বুঝতে পারছি না। খোদ দিনের বেলাতেও আচমকা কেউ শুনলে যেন ভয় পেয়ে যাবে তার ওই কণ্ঠস্বর। তারপর সেই মূর্তি বলল, ছুটকি রে, ওরে ও ছুটকি। বলে আস্তে আস্তে কেমন যেন অন্ধকারে পা টেনে বাড়িটার ভেতরে ঢুকে গেল। আমি কিরকম যেন সম্মোহিতের মতো হাঁ করে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম। হোঁশ ফিরল দূরের বাঁশবন থেকে ভেসে আসা শেয়ালের ডাক শুনে। আমি গ্রামের ভেতরে এগিয়ে চললাম। মাসির বাড়ি পৌঁছে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে খেতে বসলাম। বাড়িতে আমার মাসি, মেশো আর মাস্তুতো দাদা রণজয় ওরফে রণ। গ্রামের একদম মাঝামাঝি আমার মাসির বাড়িটা, একতলা ইটের গাঁথুনি দেওয়া। তখনকার দিনে গ্রামে ঘরে এমনি পাকা বাড়ি খুব একটা দেখা যেত না।
বেশ অনেকদিন পর মাসির বাড়িতে এসেছিলাম। মাসি রাতের জন্য গরম লুচি, ছোলার ডাল আর ক্ষীর মারা সন্দেশ বানিয়েছিল। সে একদিন ছিল বটে। খাঁটি গরুর দুধের ক্ষীর ঘরের আঁচে জাল দিয়ে বানানো। ও সেই সব নির্ভেজাল অমৃত বস্তু, অমৃত বস্তু, বুঝলি আরো। তো যাই হোক, খেতে খেতে ওই এটা ওটা টুকটাক কথা হচ্ছিল, কিন্তু আমার মন কেন জানি না তখনও সেই সন্ধ্যার ঘটনাটায় জড়িয়েছিল। সেই অদ্ভুত পরিবেশ, হঠাৎ করেই চোখের সামনে একটা ভাঙা বাড়ির উদয় হওয়া, অমন কালো ছায়ামূর্তির মতো নারী মূর্তির আবির্ভাব, আর অমন বিচ্ছিরি গলার স্বর, কীরকম একটা যেন অস্বস্তি দলা পাকিয়ে ভেতর থেকে উঠে এসে বারবার আটকে যেতে লাগলো আমার গলার মধ্যে, কথা বলতে বলতে বা খেতে খেতে। তাই মাঝে মধ্যে একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছিলাম। মাসি আমার এই আচরণ লক্ষ্য করেছিলেন। তিনি বললেন, কিরে বিশ্ব, কি হলো বলতো তোর? এসে থেকেই মনে হচ্ছে এমন অন্যমনস্ক হয়ে আছিস। এই হ্যাঁ, ও না না কিছু না, এমনি আর কি। প্রথমে আমার মনে হলো কথাটা একেবারে মাসিকে বলি, কিন্তু ঠিক পরেই আবার কি যেন একটা ভেবে বললাম না, ব্যাপারটা এড়িয়ে গেলাম। কিন্তু আমার কৌতূহল কখনোই দমবার নয়, বরং তাতে আরও বেড়ে গেল। কেন জানি না মনে হতে লাগলো যে কিছু একটা রহস্য রয়েছে ওই ভাঙা বাড়িটার মধ্যে। সাধারণ, খুবই সাধারণ, অথচ অত্যন্ত অসাধারণ। আমি আর আমার মাস্তুতো দাদা রণজয় রাতে একসাথেই শুতাম। রাতে ওকেই বললাম কথাটা। রণদার সবটা শুনে বলল, আরে বাবা, তা গ্রামের কোনো লোক বা বউ তোকে অচেনা দেখে ডেকে দুটো কথা বলেছে, এতে এত ভাবনার কি আছে? ভাবনাটা সেখানে নয় রণদা, তোকে বলে বোঝাতে পারবো কিনা জানি না। আমার কেন জানি না মনে হচ্ছে এই বাড়িটা আগে থেকে ওখানে ছিল না, না হলে তো দূর থেকেও আমি দেখতে পেতাম। তা ছিল না তো কি মাটি ফুঁড়ে উঠে এলো নাকি? আচ্ছা, আর তুই ঠিক কোন জায়গাটা এটা দেখেছিস বলতো? জায়গাটা রণদাকে বলতে দেখলাম ও একটু যেন অবাক হলো। ভ্রু কুঁচকে বলল, মাঠের ধারে ভাঙা বাড়ি, তাও আর মহিলা? অমন হেরে গলায় কোনো মহিলা আমাদের গ্রামে আছে বলে তো আমি জানি না। নাম ধাম বললেও না হয় ভেবে দেখতাম। আমার তখন ওই মহিলার বলা শেষ কথাগুলো মনে পড়ল। বললাম, নাম তো বলেনি, তবে হ্যাঁ, ছুটকি ছুটকি বলে কাউকে ডাকছিল, বোধহয় মেয়েটে হবে। রণদা আমার শেষ কথাটা শুনে তড়াক করে বিছানার উপর লাফিয়ে উঠল। খানিকক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে রইল আমার দিকে। আমিও কিছু বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে সেদিকে চেয়ে রইলাম। রণদা আমার দুই কাঁধে হাত রেখে আমাকে নড়া দিয়ে বলল, তুই তুই ঠিক শুনেছিস বিশ্ব? ছুটকি? ছুটকি? হ্যাঁ রে, আমি নিজের কানে শুনেছি। ছুটকি বলে ডাকতে ডাকতে বাড়ির ভেতর চলে গেল। রণদা চুপ করে মাথায় হাত দিয়ে কিছুক্ষণ বসে রইল। আমি বুঝতে পারছি কিছু তো একটা ব্যাপার রয়েছে, কিন্তু সেটা কি তা ধরতে পারছি না। কি রে, কিছু সমস্যা? আমাকে বল না। তুই যার নাম ধাম পরিচয় বললি তারা আমাদের গ্রামেরই লোক, কিন্তু আগে ছিল, এখন আর নেই। আগে ছিল, এখন নেই মানে? মানে ছুটকি আর ছুটকির মা আজ থেকে বছর 5-6 আগে মারা গেছে। কি? শেষের কথাগুলো আমার কানে কিরকম যেন একটা ঝংকার তুলল। মরে গেছে মানে? কি যাতা বলছিস? আরে আমি ওই মাঠের ধারে যে ভাঙা বাড়িটা, সেটা ছুটকি
সেই ছুটকির কথাই আমি বলছি। ওরা বেঁচে নেই বিশ্ব। তুই তুই হয়তো অন্য কোনো নাম শুনেছিস। ছুটকি হতেই পারে না। নিজের শারীরিক মানসিক অনুভূতির নিয়ন্ত্রণ সম্পর্কে আমি যথেষ্টই ওয়াকিবহাল। আমি বুক ঠুকে বলতে পারি, সন্ধেবেলা আমি ওই নামটাই শুনেছি। একটুও ভুল হচ্ছে না আমার, সেটাও বললাম রণদাকে। কিন্তু রণদা সেই রকমই থমথমে মুখে বসে রইল। আমার তখন যুবক বয়স, রক্ত গরম। এসব ভূত প্রেত অশরীরী সহজেই তো আমি আর মানতে পারি না। তাই আমি বললাম, আচ্ছা, মানে যদি মরেই যায় ধরে নিলাম, তাহলে সে কি আবার ফিরে আসবে? আর তাছাড়া হঠাৎ মরলই বা কী করে? বিশ্ব, মানুষের জীবনে মৃত্যু, খারাপ সময়, এগুলো সব হঠাৎ করেই আসে। কি থেকে কি হয়েছে আমিও জানি না। যাকে তুই ওসব ছাড়। যা দেখেছিস মাথা থেকে বের করে ওসব ভুলে গিয়ে এখন ঘুমো দেখি। রাত হয়েছে অনেক। আমিও আর কিচ্ছু বললাম না, পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম ভাঙল একটা হই হই শুনে। বিছানায় উঠে বসলাম। ব্যাপার কি, সকাল সকাল এত চেঁচামেচি কিসের? দেখি পাশে রণদাও শুয়ে নেই। কখন উঠে চলে গিয়েছে কে জানে। গায়ে জামাটা গলিয়ে কি হয়েছে দেখার জন্য বেরোতে যাব, হঠাৎ হুড়মুড়িয়ে ঘরে ঢুকে হাঁপাতে লাগলো রণদা। আমি বললাম, এই কিরে, ছুটে ছুটে এভাবে আসছিস কেন? আর বাইরে এত হই হট্টগোল কিসের রে? তুই শিগগিরই আয় দেখি, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশটা যে কি তার না বলে রণদা আবার বাইরে ছুটে বেরিয়ে গেল। আমিও পিছন পিছন ছুট লাগালাম। রণদাদের বাড়ি থেকে বেরিয়ে আরও দুটো বাড়ি পেরিয়ে গিয়ে দেখি একটা বাড়ির সামনে গ্রামের প্রায় অর্ধেক লোক গিয়ে জড়ো হয়েছে। ভেতর থেকে চিৎকার আর কান্নাকাটির শব্দ ভেসে আসছে। ভিড় ঠেলে রণদার পিছনে পিছনে আমি বাড়ির দরজার সামনে এলাম। তবে কি হয়েছে তা বোঝার জন্য আর বাড়ির ভেতরে ঢুকতে হলো না। বাইরের ভিড়ে লোকেদের নিজেদের মধ্যে কথাবার্তায় বুঝিয়ে দিচ্ছে এ বাড়ির মালিক জগন্নাথ রায় কাল রাতে মারা গিয়েছেন। রণদা আমার সামনে মুখ নামিয়ে ফিসফিসিয়ে বলল, কাকার বয়স খুব বেশি না, শরীরে কোনো রোগ ছিল না, কি করে যে এমন হয়ে গেল কে জানে। ভেতর থেকে অনবরত মেয়ে মহলের কান্নার শব্দ ভেসে আসছে। আমি আর রণদা জানালা দিয়ে মুখ বাড়িয়ে ভেতরের দৃশ্য দেখার চেষ্টা করলাম। ভেতরে ভিড় রয়েছে, তাই একটু দেখতে সমস্যা হচ্ছিল, তবে দেখতে পেলাম। আর যা দেখলাম তাতে বুকের ভেতর হৃৎপিণ্ডটা কিরকম যেন ধক করে লাফিয়ে উঠল। ঘরের মাঝামাঝি মেঝেতে চাদরের শোয়ানো রয়েছে জগন্নাথ রায়ের মৃতদেহটা। বাড়ির ছেলে বৌমা মিলে সেটা ঘিরে ধরে কান্নাকাটি করছে। এসব তো মৃতের বাড়িতে সাধারণ ঘটনা, কিন্তু যেটা দেখে আমার মনে এই প্রথম এতটা ভয় এলো সেটা হলো মৃত জগন্নাথ রায়ের ওই মুখ। ঘাড়টা কিরকম যেন একদিকে সুতোয় বাঁধা ঢেলার মতো লটকে রয়েছে। দুই চোখ বিস্ফারিত রক্তবর্ণ। আমি দেখেই বুঝলাম এ মরা আর যাই হোক রোগে মরা নয়, নির্ঘাত খুন। কিন্তু একে এমন নৃশংসভাবে খুন করল কে? ভদ্রলোকের চোখ মুখ দেখেই বোঝা যায় মরার ঠিক আগের মুহূর্তে ভয়, যন্ত্রণা এবং বেঁচে থাকার একটা শেষ আকুতি জাঁকিয়ে বসেছিল তার সারা শরীরে। মৃতদেহের মুখের অমন বীভৎস অভিব্যক্তি আমি আর বেশিক্ষণ দাঁড়িয়ে দেখতে পারলাম না। বাইরে বেরিয়ে এলাম। রণদাও আমার পিছু পিছু এসে বলল, এই বিশ্ব, একবার এদিকে আয় তো, দরকার আছে। এই বলে রণদা জগন্নাথ রায়ের বাড়ির
পিছন দিকে গেল। ব্যাপার কি দেখার জন্য আমিও পিছন পিছন গেলাম। রণদা এসে দাঁড়ালো বাড়ির পিছনে একটা বন্ধ জানালার সামনে। খানিকক্ষণ ওপর নিচে তাকিয়ে কি যেন দেখলো, তারপর বলল, ভাবছি বুঝলি বিশ্ব, এখান থেকে কেউ কি করে ভেতরে ঢুকতে পারে? এই ঘরটাই তো কাকার ঘর। তার মানে তুমি বলতে চাইছো এটা খুন? বাইরে থেকে এসে কেউ খুন করেছে? মুখের ভাব দেখে তো তাই মনে হচ্ছে। আর দেখ, এটা আমার ভাবনা মাত্র। এদিকে থানা পুলিশ তদন্তের বিশেষ চল নেই। কাকার গলার উপর একটা একটা লালচে দাগ রয়েছে। তুই দেখেছিস কিনা জানি না, দাগটা দেখেই বোঝা যায় গলায় কাপড় বা দড়ি জাতীয় কিছু দিয়ে চেপে খুন করা হয়েছে। এই জিনিসটা সত্যি বলতে আমিও দেখতে পাইনি। যাকে ছাড়, এখানে পাওয়ার মতো তো কিছুই নেই। চল চল, ফিরে চল। এই বলে রণদা বাড়ির সামনের দিকে এগিয়ে গেল। আমিও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে এগোতে যাব, হঠাৎ আমার চোখ আপনা হতেই পড়ল ওই বন্ধ জানালার নিচের মাটিতে একটা ছোট্ট ঝোপের মধ্যে। কি যেন একটা ঝোপ থেকে বেরিয়ে আছে না? একটু ঝুঁকে জিনিসটা বাইরে নিয়ে এলাম। একটা কালচে বাদামি রঙের কাঠের পুতুল, লম্বায় মোটামুটি এই 1.5 বিঘত হবে। জিনিসটা খুবই সাধারণ, বাচ্চা ছেলে মেয়েদের পছন্দের খেলার জিনিস। পুতুলটার গায়ে একটা কাপড় বেশ মোটা করে জড়ানো, ঠিক যেরকম ছোট্ট মেয়েকে কাপড় পরানো হয় সেই রকম। তবে সব থেকে আশ্চর্যের সেটা হলো পুতুলটার 2 চোখ। সাদা চোখের ওপর গোল করে আঁকা ছোট ছোট কালচে লাল মণি, যেন সমগ্র নির্জীব বস্তুটার মধ্যে ওই একটি অংশই সজীব। আর এই জিনিসটাই পুতুলটার প্রতি আমাকে আরো বেশি করে আকৃষ্ট করল। কার পুতুল? কি পুতুল? কোথা থেকে এখানে এলো? কি করে কেন এলো? এসব কিছু প্রশ্নের উত্তর আমার জানা নেই, কিন্তু তাও পুতুলটাকে আমি ফেলে আসতে পারলাম না। একটা অদ্ভুত সম্মোহিনী শক্তি রয়েছে ওটার মধ্যে, যা আমাকে ধীরে ধীরে গ্রাস করছে। পুতুলটা জামার ভিতরে ঢুকিয়ে নিয়ে বাইরে এসে বাড়ির পথ ধরলাম। প্রথমটা ভেবেছিলাম রণদাকে এই পুতুলের ব্যাপারটা বলবো না, কিন্তু বললাম না। পুতুলটা নিজের ব্যাগের ভেতর লুকিয়ে রেখে দিলাম। একা থাকলেই প্রায় পুতুলটাকে খুলে বের করে দেখতাম। কিসের যে একটা সম্মোহিনী শক্তি ওটার ভিতর ছিল তা জানি না। কার পুতুল কে জানে। তবে আশ্চর্যের বিষয় এটাই যে ওই পুতুলটাকে যেন দিনের আলোয় আর রাতের বেলা কীরকম আলাদা লাগতো। রাতে যেন মনে হতো নতুন করে ওই পুতুলের ভেতর প্রাণ শক্তি সঞ্চারিত হয়েছে, যেন সেই পুতুলের চোখে দৃষ্টি ফিরে এসেছে, তাও তাকিয়ে রয়েছে আমার দিকে। ধীরে ধীরে পুতুলটাকে ঘিরে আরও রহস্যের মেঘ ঘনীভূত হতে লাগলো। অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো। একদিন রাতে আমি আর রণদা নিজের ঘরে ঘুমিয়ে রয়েছি। যথারীতি খুব গভীর রাত। আচমকা একটা কান্নার শব্দে ঘুমটা ভেঙে গেল। শব্দটা খুব কাছ থেকেই আসছে, একটা মেয়ে মানুষের কান্নার শব্দ। ঘুম ঘুম চোখে আমি এদিক ওদিক তাকালাম। এত রাতে কে মেয়ে মানুষ এমন করে কাঁদে? ঘরের জানালা খোলা রয়েছে, অতএব বিছানায় উঠে বসতে আগে সেদিকে চোখ গেল। বাইরে ঘুটঘুটে অন্ধকার, কেউ নেই। কিন্তু ততক্ষণে আমার ঘরের ভিতরে যে একটা অলৌকিক পরিবর্তন ঘটে গেছে তা আমি টেরও পাইনি। হঠাৎ প্রায় নিভে আসা হ্যারিকেনের আলোয় আমার চোখ গেল
বিছানা থেকে কিছুটা দূরে রাখা একটা কাঠের টেবিলে। সেই টেবিলের উপর দাঁড়িয়ে রয়েছে আমার সেই কাপড় জড়ানো কাঠের ছোট্ট পুতুলটা। কীরকম অদ্ভুতভাবে সেটা আমার দিকেই তাকিয়ে রয়েছে। কোনো সন্দেহ নেই যে কান্নার শব্দটা সেটার থেকেই আসছে। প্রথমে মনে হলো আমি কি ঠিক দেখছি, চোখ কচলে ভালো করে তাকালাম। হ্যাঁ, আমার দেখায় কোনো ভুল নেই। কিন্তু এটা কি করে সম্ভব? একটা কাঠের পুতুল কি করে এমন রক্ত মাংসের মানুষের মতো আওয়াজ করতে পারে? তাছাড়া পুতুলটা তো ব্যাগের ভেতরে ছিল, এভাবে বাইরে এলোই বা কি করে? নির্জন নিস্তব্ধ গভীর রাতের শান্ত আধার ভেদ করে এমন একটা অনভিপ্রেত কান্নার শব্দ যেন গোটা ঘরের পরিবেশটাই কিরকম ভীতিপ্রদ করে তুলেছিল। আমি তাড়াতাড়ি গিয়ে পুতুলটা ধরতেই সেই কান্নার আওয়াজ আবার থেমে গেল। সেটাকে ভালো করে কাপড়ে মুড়ে ব্যাগে ঢুকিয়ে দিয়ে আবার নিজের জায়গায় এসে শুলাম। রণদার ঘুম অত সহজে ভাঙে না, সে তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। আমিও ব্যাপারটাকে দূরে সরিয়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম, তবে সারা রাত আর ভালো ঘুম হলো না। পরদিন সকালে বাড়ির কাউকে নিয়ে কিছু না বললেও ব্যাপারটা কিছুতেই মন থেকে ঝেড়ে ফেলতে পারলাম না। কিন্তু ঘটনার বিভীষিকা যে এত দূর গড়াবে তা আমি স্বপ্নেও কল্পনা করিনি। পরদিন রাতেই ঘটল সেই ঘটনা। রাতে ঘুমিয়ে আছি, রণদাও পাশে শুয়ে আছে। হঠাৎ মনে হলো আমার শরীরটা কীরকম যেন আপনা হতেই বিছানা থেকে ঠেলে উঠে আসছে ওপরে। প্রথমে ভাবলাম এটা বুঝি স্বপ্ন, কিন্তু তারপরেই মনে হলো আমার এই অনুভূতি তো স্বপ্ন নয়। কিন্তু চোখের মধ্যে ঘুম এত প্রবল যে আমি কি হচ্ছে তা দেখার জন্য ভালো করে চোখ তুলে তাকাতেই পারলাম না। তবুও কিসের একটা অমোঘ টানে আমি যেন আমার জায়গা ছেড়ে উঠে দাঁড়িয়েছি। ঠিক তখনই আমার কাঁধে এলো সেই ভয়ানক গলার স্বর। ছুটকি, এই ছুটকি, আয় আমার কাছে আয়, এই ছুটকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গলা আমার খুব চেনা। আমি আগেও শুনেছি, কিন্তু আজ যেন সেই গলার স্বরে একটা অপার্থিব আকর্ষণ রয়েছে, যার টান আমি চাইলেও কাটাতে পারি না। এদিকে চোখ আমার ঘুমে পুঁজিয়ে আসছে, তবুও আবছা দৃষ্টিতে দেখতে পেলাম সামনের টেবিলে আবার দাঁড়িয়ে রয়েছে সেই কাঠের পুতুলটা। ঘরের মধ্যে হাঁটতে হাঁটতে সেটা হাতে তুলে নিলাম, আর তারপরেই শুরু হলো সেই বীভৎস অভিজ্ঞতার দিকে পা বাড়ানো। পুতুলটা হাতে ধরে আমি আচ্ছন্নের মতো সেই ডাক অনুসরণ করে বাড়ির বাইরে বেরিয়ে এলাম। ছুটকি, এই ছুটকি, আয় আমার কাছে আয়। দিন রাত, মঙ্গল অমঙ্গল কোনো কিছুই তখন আর আমার মাথায় নেই। গোটা পৃথিবীতে যেন আমি একা, আর রয়েছে সেই অদ্ভুত লোক। কে জানে কেমন করে। আমি পুতুল হাতে নিয়ে ছুটতে ছুটতে অন্ধকারে কোথায় যে এসে পড়লাম তা আমার খেয়াল নেই। হঠাৎ অন্ধকারে কিছুতে একটা হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়লাম মাটিতে। হাতের পুতুল যে অন্ধকারে কোথায় ছিটকে পড়ে গেল কে জানে। এবার আমার ঘোরটা পুরোপুরি কাটল। চোখ খুলে আমি এদিক ওদিক তাকালাম। কোথায় চলে এসেছি আমি? চারিদিকে ছোট বড় গাছে ঘেরা একটা বাগান, না বাগান নয়, জঙ্গল। আমার চোখের সামনে কিছুটা দূরেই স্তূপের মতো কি যেন উঁচু হয়ে আছে। একটা বিশ্রী মোটকা মরা পচা গন্ধ নাকে আসতেই বুঝলাম আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেটা আসলে বাগান। অন্ধকারে থেকে ততক্ষণে কিছুটা চোখ সয়ে এসেছে।
এই জায়গায় এমন নির্জন গভীর রাতে আমি কি করে এসে পৌঁছালাম তা ভাবছি, হঠাৎ আমার চোখ গেল ভাগাড়ের স্তূপটার নিচেই। অন্ধকারে কি একটা যেন ঝুঁকে রয়েছে না। ভালো করে জিনিসটা দেখার চেষ্টা করলাম। হ্যাঁ, ঠিক তো, কেউ যেন বসে রয়েছে মনে হচ্ছে, মেয়ে মানুষের মতো, তবে খুব রোগা, লিকলিকে চেহারার। ঝিরঝিরে একটা হাওয়ায় গাছের শুকনো পাতায় ঝরঝর শব্দ হচ্ছে। আঁধার রাতের ওই গহীন নিস্তব্ধতায় এই শব্দ যেন বিপদের দুন্ধুবিনাদের মতো কানে লাগছে। তবুও ওটা কে তা দেখার একটা অদম্য কৌতূহল আমাকে সেদিকে এগিয়ে যেতে বাধ্য করল। আমি এগোতে লাগলাম। ঠিক তখনই আমার চোখের সামনে ঘটা এক নারকীয় দৃশ্য আমাকে যেন স্তম্ভিত করে দিল। উবু হয়ে বসে থাকা সেই নারী মূর্তিটি ধীরে ধীরে তার মাথাটা সম্পূর্ণ উল্টো দিকে ঘুরিয়ে দিল, যেন সে টের পেয়েছে আমার আশা। শুধু মানুষ কেন, ঈশ্বর সৃষ্ট কোনো পার্থিব জীবের মুখাবয়ব অমন বিভৎস কদাকার হতেই পারে না। ভাটার মতো জলজলে চোখ, মুখের দুপাশের থেকে বেরিয়ে আসা ধারালো সদন্ত, হাড় জিরজিরে শরীরটায় মাংসের লেশ মাত্র নেই। বিভৎস সেই চোখের দৃষ্টি আমার দিকে নিবদ্ধ, আর তার হাতে ধরা একটা মরা বিড়ালের পচা গলা শরীরটা, যেটা হাসে পরম তৃপ্তিতে খুবলে খাচ্ছে। আমি থমকে দাঁড়িয়ে গেলাম। মুখ দিয়ে একটা অস্ফুট গোয়ানি বেরিয়ে এলো। সাথে সাথে বিকট অট্টহাসিতে ফেটে পড়ল সেই মূর্তি। হায় হায়, আমার কাছে আয়, হায়। আতঙ্কে চিৎকার করে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। ঘাটবাবু থামলেন। হারু চোখ গোল গোল করে বলল, আগে কর্তা, ওটা কি ছিল বাগানে? যাই থাক না কেন, মানুষ বা কুকুর, শিয়াল নিশ্চয়ই নয়। এদিকে ঝোড়ো হাওয়ার সাথে টুকটাক বৃষ্টি পড়া শুরু হয়েছে। হারু ডোমেদের উদ্দেশ্যে হাত দিল। হ্যাঁ রে, এই তোদের কাজ কত রইল? সেই কখন থেকে বাঁশ নিয়ে লড়কাচ্ছিস? হ্যাঁ, জল পড়তেছে রে। জ্বলন্ত চিতার পাশ থেকে একজনের গলা ভেসে এলো। আর বেশিক্ষণ নয়, হয়ে এসেছে। মহিম এতক্ষণ চুপচাপ শুনছিল। এবার সে বলল, সব কিছুই তো বুঝলাম, কিন্তু ওই পুতুলের ব্যাপারটা কি ছিল? ওরকম কাঠের পুতুল কাঁদতে পারে নাকি? বাস্তবে যা সম্ভব নয় তাকেই তো আমরা অলৌকিক বলি নাকি? হ্যাঁ, জগতে এমন অলৌকিক অতিলৌকিক তো কত কিছু রয়েছে, কটার ব্যাখ্যার আমরা দিতে পেরেছি? হ্যাঁ, তারপর কি হলো কর্তা বাবু? জ্ঞান যখন এলো তখন আমি রণদার ঘরের বিছানায় শুয়ে। মাসি, মেশো, রণদা সকলে আমার উপরে এবার ঝুঁকে পড়েছে। ওদের মুখগুলো সব থমথমে। দেখেই বোঝা যায় আমার অবস্থা দেখে ওরা কতটা উদ্বিগ্ন। ধীরে ধীরে বিছানায় উঠে বসলাম। মাসি আমার মাথায় হাত বুলিয়ে বলল, কিরে বাবা, শরীর ঠিক আছে এখন? কোথাও কষ্ট হচ্ছে? কি ব্যাপার বলতো? তুই ওই ভাগাড়ে গিয়ে পড়েছিলি কেন? কি হয়েছিল? আমার তখন আগের দিনের কথা কিছুটা মনে পড়ছে। বললাম, জানি না, অনেক রাতে মনে হলো কে যেন আমায় ডাকছে। তারপর কি হলো আর কিছুই মনে নেই। ওরা সকলে অবাক হয়ে একে অপরের মুখ চাওড়াচাওড়ি করতে লাগলো। গ্রামের দু একজন মেয়ে বউ ঘরে ভিড় করেছিল। তাদের একজন বলল আমাকে নির্ঘাত নিশিতে ডেকেছিল, না হলে আমি অমন ওই অলক্ষণে ভাগাড়ে গিয়ে পড়ে থাকবই বা কেন। মাসি গোটা ব্যাপারটায় বেশ ভয় পেয়েছিল, কোনো সন্দেহ নেই। আমাকে জড়িয়ে ধরে বলল,
কিচ্ছু চিন্তা করিস না রে বিশ্ব, আমি এই শনিবার দেখে বাড়িতে একটা পুজো দিয়ে দেবো। আমি সারাদিনটা ঘরে বসে ভাবতে লাগলাম ঘটনাগুলো। সেই কাঠের পুতুলটাকেও আর কোথাও খুঁজে পাইনি। কি থেকে যে কি হচ্ছে তার কোনো ঠিক নেই। তবে আমি এইটুকু নিশ্চিত, আমি এখানে আসবার পর যা যা ঘটেছে তার সবকটাই কোথাও না কোথাও পরস্পরের সঙ্গে সম্পর্কিত। কেবল সেই অদৃশ্য সম্পর্কের সুতোটা আমাকে বের করতে হবে। কিন্তু সেই অদৃশ্য সুতোই যে আদতে এতটা রক্তাক্ত আর নৃশংস, তা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। এখানে তোমাদের একটা কথা বলে রাখা ভালো। যখনকার কথা আমি বলছি সে সময়টা গরমকাল। মাসির বাড়ি থেকে কিছুটা দূরে ছিল বুধো জেঠুর আম বাগান। মাসির বাড়ি গেলে প্রায় সেখানে গিয়ে আম খেতাম। বলা বাহুল্য, জেঠুই আমাকে কতবার ডেকে আম দিয়েছেন। জেঠু নিঃসন্তান বিপত্তিক মানুষ। জেঠুর বাড়ি গেলেই প্রায় জেঠুর কাছে বসে আম খেতাম আর নানা রকম গল্প শুনতাম। একদিন এমনই এক সন্ধ্যায় জেঠুর বাড়িতে বসে আছি। এদিকে তখন আকাশে কালো মেঘ করে ঝড় উঠে গিয়েছে। বাগান ঘুরে বেশ কয়েকটা আম ঝুড়িতে করে কুড়িয়ে আনলেন জেঠু। হ্যারিকেনের আলোটা একটু জোরে দিয়ে ঘরের মেঝেতে রেখে বললেন, বিশ্ব, বাইরে তো খুব ঝড় উঠেছে রে। বাড়ি যাওয়া যাবে জেঠু এর মধ্যে? থাক না ভাব, ঝড় থামলে যাবি। অন্ধকারে ঝড়ে কোথায় কি বিপদ আপদ হবে? হ্যাঁ, তার চেয়ে এই নে আম খা। কতদিন পর আবার বাড়িতে এলি। হ্যাঁ, থাক না একটু। এই বলে জেঠু আমাকে দুটো কাঁচা মিঠে আম ধরিয়ে দিলেন। দপ দপ করে কাঁপতে থাকা হ্যারিকেনের আলোয় বসে আমি আম খেতে লাগলাম। বাইরে ততক্ষণে ঝড়ের সাথে শুরু হয়েছে বজ্রপাত। বন্ধ দরজার ফাঁক দিয়ে ঠান্ডা ঝোড়ো হাওয়া হু হু শব্দ করে ঘরে ঢুকছে। হ্যাঁ রে, পরশু দিন তোর কি হয়েছিল? রাত বিরেতে ভাগাড়ে চলে গেছিলি কেন? জানি না, গায়ের লোক বলছিল নিশির ডাক। সে তো খুব খারাপ জিনিস রে। টুকটাক এটা ওটা কথাবার্তার মধ্যেই হঠাৎ আমার চোখ গেল আমের ঝাঁকার দিকে। কালো মতো কি একটা জিনিস দেখে আমি বেশ অবাক হলাম। এদিকে দরজায় টক টক ঠোকার শব্দ। বলে বিরক্ত মুখে উঠে দরজা খুলতে গেলেন জেঠু। জায়গার ভেতর আমগুলো একটু সরাতেই আমি চমকে উঠলাম। এই তো সেই কাপড় জড়ানো কাঠের পুতুলটা। হ্যাঁ, সেই পুতুলটা যেটা আমি ভাগাড়ে ফেলে এসেছিলাম। এটা এখানে এলো কি করে? বিস্ময়ে জিনিসটা হাতে তুলে নিলাম। সাথে সাথেই সেই কান ফাটানো আর্তনাদটা আমার বুকের ভেতর কিরকম যেন ধাক্কা দিয়ে গেল। ঘুরে দেখি ঘরের দরজা খোলা। মেঝেতে ছিটকে পড়ে কাতরাচ্ছেন বুধো জেঠু। আর দরজার চৌকাঠের উপর দাঁড়িয়ে রয়েছে একটা কালো বিভৎস প্রেত মূর্তি। মাতাল ঝোড়ো বাতাস ঘরে ঢুকে জলের ঝাপটায় ততক্ষণে সব কিছু লন্ড ভন্ড করে দিয়েছে। হ্যারিকেনটাও প্রায় নিভু নিভু হয়ে এসেছে। সেই মৃদু আলোয় সেই বিভৎস মূর্তিকে দেখে আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। লিকলিকে কঙ্কালসার চেহারায় কেবল একটা সাদা ফিনফিনে কাপড় জড়ানো। ভাটার মতো জল জলে দুই চোখ, মুখের দুই পাশে দিয়ে বেরিয়ে আসা তীক্ষ্ণ সদন্ত। এই তো সেই ভাগাড়ের লাশ খাকি। সেই মূর্তির দৃষ্টি এবার আমার দিকে ঘুরল। দে দে আমার ছুটকিকে ফিরিয়ে দে। এই হাড় কাঁপানো গলার স্বর আমার খুব চেনা। এই গ্রামে ঢোকার থেকে শুরু করে আজ অবধি এই ভয়টাই আমাকে কেবল তাড়িয়ে এসেছে। লক্ষ্য করলাম আমার হাতের ধরা সেই পুতুলটা থেকে আবার বেরিয়ে আসছে সেই মেয়ে মানুষের কান্নার শব্দ।
হাতকে উঠে সেটা ছুঁড়ে মাটিতে ফেলে দিলাম। জেঠু ভয় চিৎকার করে বললেন, কে? হ্যাঁ, কে 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 তুমি? কে? খিলখিল করে হেসে উঠল সেই প্রেত মূর্তি। আমি কে? হ্যাঁ, আমি কে? তোর জম শয়তান, ওই জগন্নাথ রায়কে মেরেছি। এবার এবার তোর পালা বুদোগস। ভয়ে বিস্ময়ে আমি তখন জড় ভরতের মতো মাটিতে বসে আছি। আমার চোখের সামনে এসব কি হচ্ছে কিছুই বোঝার ক্ষমতা আমার আর নেই। ধীরে ধীরে সেই প্রেত মূর্তি এগিয়ে এসেছে ঘরের ভিতর। ভয়ে পিছিয়ে যাচ্ছেন বুধো জেঠু। দাঁতে দাঁত চেপে সেই মূর্তি আবার বলে উঠল, বলেছিলাম না শয়তান, আমি আবার আসবো। তোদের তোদের সব কটাকে শেষ করে তবেই আমার আত্মার শান্তি। হ্যাঁ, কমলা। হ্যাঁ, একদম চোখ। ওই নাম তোদের মতো জানোয়ারের মুখে আর শুনতে চাই না। কি পেলি তোরা? আমার ওই ছোট মেয়ে চুটকিকে খুন করে আমাদের মতো গরিব মা মেয়েকেও তোদের ওই পশুর মতো নজর বাদ রাখলো না। গোটা গাঁয়ের লোকের সামনে তোরা ভালো মানুষ সেজে যে অন্যায় অত্যাচার রাতের অন্ধকারে আমার উপর করেছিস, আজ আজ তার শোধ তোলার পালা। তোদের এত লোভ লালসা কামনা সব কিছু আজ ঘুচিয়ে দেব। না 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 না, কমলা কমলা, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে আমাকে ছেড়ে দে কমলা, আমাকে ছেড়ে দে। কিন্তু কমলা ছেড়ে দিতে আসেনি। তার লিকলিকে নখ বিশিষ্ট হাতে সে চেপে ধরল বুধো জেঠু টুটি। জেঠু কাটা পাঁঠার মতো ছটফট করতে লাগলেন। দাঁতে দাঁত চেপে ক্রমাগত তার উপর বিষ বর্ষণ করতে লাগলো কমলা। দেখ শয়তান, দেখ মরণ যন্ত্রণা কাকে বলে। এমনই ঝড়ের রাতে তোরা আজ থেকে 5 বছর আগে একটা মার মেয়েকে খুন করে তার মান ইজ্জত সব লুটে নিয়ে তাকে শেষ করে দিয়েছিলি না। দেখ, বাপ না বাপ কেউ ছাড়ে না। বুধো ঘোষ, তুই আর জগন্নাথ রায় তো কোন ছাড়। গোটা ঘরটা যেন থর থর করে কেঁপে উঠল জেঠুর মৃত্যু চিৎকার আর সেই পিশাচির প্রতিশোধ স্পৃহায়। আজ নিষ্ঠুর দুরাত্মা পাপীদের শাস্তি দেবার দিন। আমার চোখের সামনে ধীরে ধীরে প্রতিফলিত হচ্ছে এক অভিশপ্ত ইতিহাসের রক্তাক্ত পরিণতি। এই দৃশ্য আমি আর দেখতে পারলাম না। মাটিতে পড়ে জ্ঞান হারালাম। কেবল শেষ মুহূর্তে একবার যেন মনে হয়েছিল সেই কান্নারত কাঠের পুতুলটা কিন্তু আর কাঁদছে না, বরং সে হাসছে। পরিতৃপ্তির হাসি, মুক্তির হাসি। জ্ঞান ফিরল পরদিন সকালে এবং আশ্চর্যজনকভাবে আমি নিজেকে আবিষ্কার করলাম রণদার ঘরের বিছানায়। কাল রাতের সব কথা মনে পড়ল। তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম এতক্ষণ? কি মনে হতে একবার ছুটে গিয়ে ব্যাগের ভেতর হাতড়ালাম। আশ্চর্য, বেরিয়ে এলো সেই কাপড় জড়ানো কাঠের পুতুলটা। এটা তো আমি হারিয়ে ফেলেছিলাম। তাহলে এটা এলো কি করে? নাকি কাল রাতে? আমার ভাবনায় ছেদ পড়ল রণদার হুড়মুড়িয়ে ঘরে ঢোকাতে। রণদা বিছানায় বসে দীর্ঘশ্বাস ফেলে বলল, বিশ্ব, এবার বুধো জেঠু। কি হয়েছে? খুন
গলার নলি কেটে দিয়েছে। আমার বুকের ভিতরটা কিরকম যেন মোচড় দিয়ে উঠল। এক মুহূর্তের জন্য আমি যেন কথাবার্তা, ধ্যান ধারণা সব কিছুর খেই হারিয়ে ফেললাম। কি থেকে যে কি হয়ে গেল তার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। রণদা আমাকে আসতে বলে উঠে বাইরে বেরিয়ে যাচ্ছিল। আমি তার হাত চেপে ধরে বললাম, এটা কি চিনতে পারছিস রণদা? কাপড় জড়ানো কাঠের পুতুলটা তার হাতে দিলাম। সেটা নিয়ে বেশ খানিকক্ষণ দেখার পর থমথমে মুখে আমার দিকে তাকালো রণদা। বলল, এটা তো ছুটকির পুতুল। এইটা নিয়ে একটা সময় ওকে কত খেলতে দেখেছি আমি, কিন্তু তুই এটা পেলি কোথায়? হ্যাঁ, এটাকে পুড়িয়ে দিস, নয়তো ও মায়া কাটাতে পারবে না। ঘাটবাবু থামলেন। থমথমে মুখে হারু মহিম তাকিয়ে রয়েছে তার দিকে। ওদিকে বরুণ বোধকের চিতা প্রায় নিভে এসেছে। বৃষ্টিটা যাই হোক ভালোই ভালোই হলো না, থেমে গেল। না হলে মোড়া পোড়াতে বেশ ঝামেলা হতো। কিন্তু কি মহিম? ভাবছ তো বুধো জেঠু জগন্নাথ রায়েরা এমন কাজ কি করে করলো? আসলে কি জানো তো, ওভাবে মানুষকে দেখে তার চরিত্র বোঝা খুবই কঠিন। কামনা, বাসনা, লোভ, লালসা এসবই যত পাপ কাজ, কুকর্মের মূল। কর্মফল সবাইকেই ভোগ করতে হয় মহিম বোধক, সে মানুষ হোক বা পরমেশ্বর ভগবান। ওদিক থেকে ড্রোমেদের একজন হাত দিল চিতায় জল ঢালার জন্য। আর মোড়া ভেঙে উঠে দাঁড়ালেন ঘাটবাবু। চলো, তোমার বাপের আত্মার শান্তি কামনা করে এবার শেষ কাজটা করা যাক। চলো চলো। আসর ভেঙে সকলে এগিয়ে চলল বরুণ বোধকের চিতার দিকে। শেষ হলো আমাদের আজকের নিবেদন। লেখক পল্লব ঘোষের কলমে ঘাটবাবু সিরিজের গল্প ভাগাড়ের লাশ খাকি। সমগ্র গল্প পাঠে ছিলেন পিনাকি, ঘাটবাবুর চরিত্রে ছিলেন পার্থ, মহিমের চরিত্রে ছিল দীপ্তদীপ, হারুর ভূমিকায় নীল, রণদার ভূমিকায় শুভদীপ্ত, মাসি চরিত্রে মনীষা, জেঠুর চরিত্রে রাজ চট্টোপাধ্যায়, মহিলার চরিত্রে সুপ্রজা, ভূতের চরিত্রে দুর্বা। সমগ্র সম্পাদনায় সৌরিন। গল্পের প্রচ্ছদ নির্মাণ, নির্দেশনা এবং সূত্রধারের ভূমিকায় আমি রাকিব। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমরা আর প্রায় 5000 সাবস্ক্রাইবার দূরে আছি 1 লক্ষের পরিবার হতে, তাই অবশ্যই সাবস্ক্রাইবটি করে যাবেন। আর ইন্ট্রোতে যেটা বললাম, বাছাই করা বিশেষ কিছু লেখক লেখিকার সেরা সেরা ভৌতিক এবং রহস্যময় গল্পের সম্ভার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে থাকা অ্যামাজনের লিঙ্ক থেকে আপনারা কিনে নিতে পারেন সেই সব লেখকদের সেরা কিছু বই। এবং আরও একটি জিনিস আপনাদেরকে জানাই, আপনারা অনেকেই আছেন যারা ভয়েস আর্টিস্ট হতে চান, কিন্তু মাইক কেনার বাজেট অনেক কম। তাই আপনাদের জন্য সবথেকে কম দামে এবং সবথেকে ভালো কিছু মাইকের লিঙ্ক দাম সমেত ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা যারা ভয়েস ওভার আর্টিস্ট হতে চান অবশ্যই সেই সব মাইক কিনে ভয়েস ওভার করতে পারবেন। ডেসক্রিপশনে দেওয়া সবথেকে কম দামের মাইকের লিঙ্ক হলো 600 টাকায়। এত কম টাকায় এবং এত সুন্দর মাইক আপনারা বোধহয় সারা অনলাইনেও পাবেন না। তাই চটপট পারচেস করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার ভয়েস স্যাম্পেল দিয়ে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নিবেদনে। শুনতে থাকুন গল্পাসুর। গ্রামের মধ্যে রয়েছে একটি মজে যাওয়া পচা বিল, কিন্তু রাত্রিবেলা হলেই সেই বিলের ধারে যেই যায় সে আর জীবিত ফেরে না। এমনই একটি ভয়ঙ্কর বিলের গল্প শুনতে বাদিকের গল্পটি ক্লিক করে শুনতে পারেন লেখিকা সুদেষ্ণা ঘোষের কলমে
নাটা বামুনের বিল।